ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা। বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি। বাণিজ্যে বাধা এড়াতে আলোচনার পরামর্শ। অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি সমুদ্রবন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। ছুটির দিনে রাজধানীর বাজারে 20 থেকে 30 টাকা কমেছে মুরগির দাম, ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। চাল স্থিতিশীল থাকলেও চড়া মাছের দাম। ফরিদপুরে পেঁয়াজের বাম্পার ফলন, উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম থাকায় হাসি নেই কৃষকের মুখে। সংরক্ষণ করে কিছুদিন পরে বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। এবং যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে টালমাটাল বিশ্ববাজার। বাণিজ্য যুদ্ধ থামাতে চুক্তিতে আগ্রহী ট্রাম্প। আলোচনার দরজা খোলা, লড়াইও চলবে বলছে বেইজিং। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আকাশপথে বাংলাদেশের পণ্য বহনে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় নতুন সংকটে ব্যবসায়ীরা। তাই অভ্যন্তরীণ কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি উঠেছে। এক্ষেত্রে সেকেন্ড কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বন্দরে জটলা তৈরির অজুহাত দেখিয়ে এবার ট্রান্সশিপমেন্ট বা স্থলবন্দর থেকে ভারতীয় বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন সুবিধা বন্ধ করেছে ভারত সরকার। এতে ভারত থেকে বিমানে পণ্য পাঠাতে নতুন সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা। মূলত বাংলাদেশ থেকে সাগর পথে সব ধরনের পণ্য রফতানির অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম সমুদ্র বন্দর। কিন্তু গার্মেন্টস পণ্য নির্দিষ্ট সময়ে উৎপাদন করতে না পারা সহ নানা জটিলতায় নির্ভর করতে হয় আকাশপথে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান কার্গোর একমাত্র ভরসা ঢাকা বিমানবন্দর। তবে এখানের কার্গো সুবিধা কম থাকায় গুনতে হয় বাড়তি ভাড়া ও চার্জ। এমন অবস্থায় কম খরচে পণ্য রপ্তানির সুযোগ নিতে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দিল্লি বিমানবন্দরের দ্বারস্থ হতে বাধ্য হন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতি ঢাকার বাইরেও দ্রুত কার্গো সার্ভিস চালুর দাবি তাদের। চিটাগাং কাস্টমস এবং আপনার চিটাগাং এয়ারপোর্ট কাস্টমস, দুইটা কাস্টমসই কিন্তু একসাথে কাজ করতে পারে। ওকে, এই মাল এয়ার হয়ে গেছে, তাহলে আমার এখানে একই কাস্টমস পাশে আমার এটা ফ্লাই হয়ে যাচ্ছে। তো এভিয়েশন কোম্পানিগুলোকে এখানে ডেফিনেটলি ইটস এ বিগ মার্কেট, তাদের জন্য বিগ মার্কেট। কিন্তু এটাকে আমাদের ডেফিনেটলি আমাদের এই সেগমেন্টগুলোকে কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে। সিভিল এভিয়েশন বলছে কার্গো সার্ভিসের অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষা শেষে আন্তর্জাতিক অনুমোদন রাতারাতি সম্ভব নয়। তবে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস চালুর জন্য আলোচনা চলছে একটি কোম্পানির সঙ্গে। চিটাগং থেকে যেন আমাদের বন্দরনগরী এবং আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল থেকে যেন আমরা কার্গো অপারেশন শুরু করতে হয়, সেই প্রসেসটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রপোজালটা আমি স্টাডি করবো, করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। যদি আমরা উইন উইন সিচুয়েশন থাকে, বেটার উই উইল অলওয়েজ গো হেড উইথ দ্যাট। তথ্য বলছে ভারতের দিল্লি থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60 টন গার্মেন্টস পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2024 সালে যার পরিমাণ ছিল প্রায় 45,000 টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ধাক্কা সামলাতে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরের কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি বাণিজ্যে বাধা এড়াতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার পরামর্শ তাদের। ইয়ানুর শিফাতের প্রতিবেদন। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। কারণ হিসেবে জানানো হয়েছে তাদের রফতানি বিঘ্নিত হওয়া এবং বিমানবন্দর ও অন্যান্য বন্দরে পণ্যজট কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারতের। স্থলপথে কোনো সমস্যা না হলেও এই সিদ্ধান্তে ভারতের বিমানবন্দর ব্যবহার করে কোনো পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। এমনটা উল্লেখ করে সাময়িক এই সংকটও সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করবেন। ব্যবসায়ীরাও একমত। তবে দেশের বিমানবন্দর দিয়ে আকাশপথে পণ্য পরিবহন সুবিধা বাড়ানোর সঙ্গে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে সরকারকে।
কেন আমাকে $5 থেকে $60 পর্যন্ত মানে পার কেজিতে দিতে হয়, এইটা একটু সরকারের খতিয়ে দেখা দরকার। বিদেশি এয়ারলাইন্সগুলির এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। বিমান বাংলাদেশ এই ক্ষেত্রে কেন চুপচাপ বসে আছে সেটা একটু দেখা দরকার। রফতানি বাণিজ্য সম্প্রসারণের পথে ভারতের কোনো সিদ্ধান্ত যেন বাধা তৈরি করতে না পারে, সেজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা জোরদারের আহ্বান জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশের ভারতে নিযুক্ত হাইকমিশনার, তার এখন প্রধান দায়িত্ব হচ্ছে একটা আলাপ আলোচনা করে এই অচল অবস্থা অবসানের উদ্যোগ গ্রহণ করা। ভারতের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ভারতের দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, বাংলাদেশের প্রভাব ও বিকল্প পথ নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য এখন আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। দীর্ঘদিন ধরে আমাদের দেশকে এই সুবিধা দিয়ে আসছিল ভারত, সাম্প্রতিক সময়ে এটি বাতিল করা হলো। এর প্রভাব নিয়ে যদি আপনাকে আমি সংক্ষেপে জিজ্ঞেস করি, প্রভাব ঠিক আমাদের অর্থনীতির কোন খাতে কতখানি প্রভাব কেমন পড়বে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে মনে করব যে কোনো সংকটেই একটা অপরচুনিটি আসে, সেটা আমি জাতি হিসাবে মনে করি। আর দ্বিতীয়ত, এই সুবিধাটা নিয়ে আমাদের ব্যবসায়ী মহল থেকে শুরু করে আমাদের জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান ছিল না, এটা ছিল একটা পক্ষকালীন একটা সমাধান। যেহেতু বিগত পতিত স্বৈরাচার গভর্নমেন্টের সময় বিভিন্ন এয়ারলাইন্সগুলো তাদের ফরেন কারেন্সি তারা রিপ্যাট্রিয়েট করতে পারতো না, তার কারণেই তখন এই বিভিন্ন এয়ারলাইন্সগুলো যেটা করেছে, তাদের ফ্লাইটের ক্যাপাসিটি তারা কমিয়ে দিয়েছিল এবং সেটার কারণেই কিন্তু এই সংকটটা হয়। এবং তখন তাৎক্ষণিকভাবে এটা সমাধানের জন্য একটা ট্রান্সশিপমেন্ট দ্বার ভারত দিয়ে খোলা হয়। তো ভারত দিয়ে আমাদের বেনাপোল হয়ে 1700 কিলোমিটার জার্নি করে আমাদের সেখানে অন অ্যাভারেজে আমাদের সপ্তাহে 600 টন মাল যেত, যেটা গত সপ্তাহ পর্যন্ত গিয়েছে। তো সেটা নিয়েই এখন আমাদের সংকটটা। এই 600 টন মাল আমরা কিভাবে ঢাকা বিমানবন্দর দিয়ে আমরা পাঠানোর চেষ্টা করব, সেটাই এখন আমরা আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয়, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ওনারা বলেছেন যে এটার জন্য ওনারা কাজ করছে। এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে সিভিল এভিয়েশন বিমান ইপিবির অফিসে আমরা বসেছি। ইপিবির ভাইস প্রেসিডেন্ট জনাব আনোয়ার হোসেন, উনি অত্যন্ত দক্ষভাবে এই জিনিসটা উদ্যোগ নিয়েছেন এবং আমরা আশা করছি অচিরে এটার সমাধান হবে। তবে হ্যাঁ, আমরা যেটা ব্যবসায়িক দিক থেকে, বাফার দিক থেকে আমরা সুপারিশ করব যে আমরা যদি আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কস্টটা কমায় নিয়ে আসতে পারি, স্ক্যানিংয়ের চার্জটা আমরা ওমিট করে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কমপক্ষে 20 থেকে 22 সেন্ট আমরা সাশ্রয় করতে পারবো। তাহলে আমরা কিছুটা হলেও যেটা আমরা কম্পিটিটিভ ইয়েতে আসতে পারবো। সেই ক্ষেত্রে তখন এয়ারলাইন্সগুলো আমাদের এখান থেকে কার্গোটা আর অন্যান্য অনেক বেশি ফ্রেটার অপারেট করার জন্য তারা উদ্বুদ্ধ হবে। এছাড়া আমাদের সিভিল এভিয়েশনের যে অন্যান্য যে চার্জেসগুলো আছে, বিমানের যে চার্জেসগুলো আছে, যেখানে নন শিডিউল ফ্রেটারের জন্য কিছু চার্জ আছে, এই চার্জগুলো যদি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনি বললেন 600 টন আমাদের পণ্য আমদানির ক্ষেত্রে, পাঠানোর ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি হবে। এই মুহূর্তে খুবই অল্প সময়ের মধ্যে আমি কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যা করছিলাম, এর বাইরে চট্টগ্রাম বা অন্য কোনো পোর্ট দিয়ে আমরা কি তাৎক্ষণিকভাবে এই 600 টন পাঠানোর কোনো ব্যবস্থা করতে পারি কিনা? অ্যাকচুয়ালি চট্টগ্রাম বন্দর থেকে সেটা সম্ভব না, বিকজ চট্টগ্রাম বন্দরের যে কার্গো ব্যবস্থাপনা, সেখানে RA3 ভ্যালিডেশন নাই, যা সেই কারণে চট্টগ্রাম বন্দর থেকে কার্গোটা আমরা ইউরোপে পাঠাতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে সেই সক্ষমতাটা আছে এবং সেটা ভ্যালিডেশন আছে এবং আমরা দ্রুত সেখান থেকেই ফ্রেটার অপারেট করার জন্য অলরেডি সর্বপ্রকার প্রস্তুতি আছে সিভিল এভিয়েশনের। এবং আপনারা জানেন যে ইন্ডিটেক্স বায়ার, যেটা স্পেনের সবচেয়ে বড় বায়ার, তারা সেখান দিয়ে তাদের ফ্লাইট অপারেট শুরু করবে অচিরেই। তো আমি সামগ্রিকভাবে যেটা আমরা বলতে পারি যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, সরকারের সদিচ্ছা তো নিশ্চয়ই আছে আমি মনে করি, এবং আমরা ব্যবসায়ীভাবে আমরা সবাই মিলে চেষ্টা করবো যে আমরা এই সংকট থেকে উত্তরণের জন্য, কারণ আমরা এটার একটা স্থায়ী সমাধান আমাদের দরকার। আমাদের এয়ারপোর্টের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, আমাদের এয়ারপোর্টকে আরও অনেক এফিশিয়েন্ট করতে হবে। আর আশা করি আমরা যখন আমাদের তৃতীয় টার্মিনালে, নতুন টার্মিনালে যাব, তখন আরও নতুন নতুন এয়ারলাইন্স আসবে এবং আমাদের তখন ক্যাপাসিটিটা বিল্ড আপ হবে। আচ্ছা, এখন আমাদের কর্তৃপক্ষ মহল থেকে যে কথাগুলো আসছে যে এই সমস্যাটা শুধুমাত্র বাই এয়ার বা আকাশপথে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে সমস্যাটা তৈরি হচ্ছিল।
সড়ক পথে সেই সমস্যা এখনও ভারতে আছে, কিন্তু আপনি আবার বলছেন যে ভারতের মধ্য দিয়ে যে আমাদের আমদানি রপ্তানি এটি আসলে স্থায়ী কোনো সমাধান না। তো এই সুযোগ যে আমাদের, আপনি বলেছিলেন যে কোনো সমস্যা আসলে জাতিগতভাবে একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট করে, তো এই সমস্যার দিক থেকে সমাধান করতে গিয়ে আমরা সেই স্থলপথ আকাশপথ সব দিক থেকে কি একটা স্বয়ংসম্পূর্ণ আমাদের হাব তৈরি করা সম্ভব কিনা? এখানে একটু শুধু আমরা যেটা ভারত বাতিল করেছে এটা শুধুমাত্র দিল্লি দিয়ে বেনাপোল পেট্রাপোল হয়ে দিল্লি দিয়ে যেটা আমরা রপ্তানি করতাম সেইটুকু সেটা বাতিল করেছে। আমরা কিন্তু দিল্লি দিয়ে এখানে ওদের যে আমদানি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের শুধু যেই 2020 সালে প্যান্ডামিকের পরে আমরা যে সার্ভিসে সেখান থেকে চালু করা হয়েছিল, বিকজ তখন এত ব্যাকলগ ছিল সেটা তখন এছাড়া কোনো উপায় ছিল না, তো যার কারণেই ওই অর্ডারটা ওনারা বাতিল করেছেন। বাট আদারওয়াইজ আমাদের আর অন্যান্য বিশেষ করে ভুটান নেপাল সহ অন্যান্য যে বাণিজ্যগুলো আমাদের হচ্ছে থ্রু ভারত ট্রানজিট, সেগুলো নিয়ে কিন্তু কোনো অসুবিধা নাই। আর আপনার রেলিভেন্ট কোশ্চেনে আমি বলবো যে হ্যাঁ, আমাদের সত্যিকার অর্থে আমাদের একটা ট্যাক্সই ব্যবস্থাপনা দরকার। যে আমাদের তো বিডার চেয়ারম্যান বলেছেন, দেখেছেন মাতারবাড়িকে আমরা হয়তো আমাদের একটা ট্রান্সশিপমেন্ট হাব হবে, এতে আমাদের ডিউটি ফ্রি হাব সেটা হতে পারে। তো আশা করি অচিরেই আমরা ভবিষ্যতে আমরা যদি মাতারবাড়ি সি এয়ার কানেক্টিভিটিতে যেটা দুবাই যেটা করে ডিডব্লিউসি এবং সির যে কানেক্টিভিটিটা, সেটা যদি আমরা মাতারবাড়ি হাবকে কেন্দ্র করে চট্টগ্রাম বিমানবন্দরকে কেন্দ্র করে সেখানে ভ্যালিডেশন করে যদি আমরা একটা সিআর হাব যদি আমরা সেখানে করতে পারি, তাহলে এটা আমাদের সম্ভাবনা অনেক বড় একটা দ্বার উন্মোচন হবে। তৃতীয় টার্মিনালের কথা যেহেতু নিয়ে এলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আমরা যতটুকু জানি কার্গো সুবিধার আমাদের যে সক্ষমতা সেটা যথেষ্ট পরিমাণে বেশি বলা চলে। তো সেটা দ্রুত চালু করা গেলে কি আমরা এই সংকট থেকে পরিত্রাণের আমাদের সম্ভাবনা কতটুকু দেখছেন? তৃতীয় টার্মিনাল চালু হলে তো নিশ্চয়ই এটা অনেক বড় ধরনের একটা ঘটনা হবে বাংলাদেশের জন্য। এবং তৃতীয় টার্মিনালটা আমরা সিম্পলি কম্পেয়ার করতে পারি চাঙ্গি সিঙ্গাপুর এয়ারপোর্টের সাথে সাথে কার্গো ব্যবস্থাপনার যে বর্তমান যে আদেলে সেটাকে করা হয়েছে। এবং তৃতীয় টার্মিনাল উদ্বোধন হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকগুলো নতুন এয়ারলাইন্স বাংলাদেশে অপারেট করা শুরু করবে। এখনই কিন্তু অনেকগুলো এয়ারলাইন্স অলরেডি পাইপলাইনে আছে, যেটা হয়তো আগামী 3-4 মাসের মধ্যে আসবে। তো আমি সামগ্রিকভাবে বলবো আমাদের খুব দ্রুত আমাদের তৃতীয় টার্মিনালটা উদ্বোধন হয়ে যাওয়া দরকার, বিকজ এটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি আছে। যেখানে সরকার এবং সিভিল এভিয়েশন অথবা গ্রাউন্ড হ্যান্ডলিং নির্বাচন নিয়ে হয়তো কোথাও একটা জটিলতা আছে, সেটার জন্য এটা বিলম্বিত হচ্ছে। তৃতীয় টার্মিনাল যদি চালু হয়ও সেক্ষেত্রে আপনি চার্জের কথা বললেন কিছুক্ষণ আগে, সেই চার্জগুলো কমানো সাপেক্ষে আমাদের কি কোনো সুফল আসবে কিনা? আমাদের যখন হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট দ্য ভলিউম অফ বিজনেস যখন হবে, তখন আমরা অনেক সাশ্রয়ী চার্জে আমরা কাজ করতে পারবো নিশ্চয়ই। এবং সরকার এবং সিভিল এভিয়েশন খুব পজিটিভলি চার্জটাকে খুব ড্রাস্টিক্যালি রিভিউ করার জন্য চেষ্টা করছে। এবং আমার মনে হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে আমরা একটা সুসংবাদ পেয়ে যাব, আমাদের চার্জটা ড্রাস্টিক্যালি রিভিউ হবে। জি, চার্জ যদি কমে যায় সেক্ষেত্রে আপনি টেকসই উন্নয়নের কথা বলছিলেন। টেকসই উন্নয়নের ব্যাপারে আমাদের সব মিলিয়ে আমরা কি সেই ভারত নির্ভরতা থেকে বের হয়ে স্বয়ংসম্পূর্ণভাবে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অগ্রগতি কতখানি আপনি দেখছেন? আমি যদি আমার ভীষণ যেটা 2018 সালে আদিস আবাবা তারা 100 এয়ারক্রাফট তারা সেলিব্রেট করেছে উইথ $7 বিলিয়ন এক্সপোর্টের। আজকে আমরা $57-58 বিলিয়ন এক্সপোর্ট করি। তাহলে আমাদের এখানে তো একটা এয়ারলাইন্সের হাব হতে পারে, অন্তত 100-150 এয়ারক্রাফট আমরা অপারেট করতে পারি। তো আমি আশা করি যে আমাদের যদি নতুন এয়ারপোর্ট চালু হয় এবং আমি আশা করি আমাদের সরকারের এখন যেই গতি, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এখন যেই গতি, এই গতিতে যদি আমরা আগাতে পারি, নিশ্চয়ই আমরা একবারে টেকসই একটা বন্দর ব্যবস্থাপনা, কার্গো ব্যবস্থাপনা, যাত্রী ব্যবস্থাপনা হাব আমরা আমাদের ঢাকা বিমানবন্দরকে করতে পারবো আমরা। আপনি জেনে থাকবেন আমাদের বাংলাদেশের এখনও নিজস্ব ডেডিকেটেড কোনো কার্গো বিমান নেই। তো সেক্ষেত্রে কার্গো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হোক বা অন্য কোনো এয়ারলাইন্সের পক্ষ থেকে কার্গো বিমান বাংলাদেশের জন্য ডেডিকেটেড কার্গো বিমান আসার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এটা আমরা বিভিন্ন মহল থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশে ডেডিকেটেড এবং রুটিন কার্গো সার্ভিস করার, শিডিউল ফ্রেটার করার জন্য। যে ফ্রেটারটার শিডিউল ফ্রেটার, যেন আমাদের প্যাসেঞ্জার শিডিউল ফ্লাইট আছে, সেখানে আমরা বেলিতে কার্গো আমরা করে থাকি। তো আমরা যদি কার্গো শিডিউল ফ্রেটার করতে হয় তাহলে আমাদের কিছু চ্যালেঞ্জ সেখানে আছে, বিকজ আমাদের ইনবাউন্ড কার্গোর একটু কনস্ট্রেইন্ট আছে, যার কারণে আমাদের ফ্রেট নেগোসিয়েশন, ফ্রেট ভলিউমে আমরা সেটা কভার করতে পারছি না, কম্পিটিটিভনেস আমরা করতে পারছি না। তো আমি আশা করি যখন আমাদের আরও অনেক বড় পরিসরে যখন আমরা থার্ড টার্মিনালে যাব, তখন হয়তো আমাদের এটাকে ফেস করা আমাদের জন্য খুব সহজ হবে। এবং আস্তে আস্তে যেহেতু আমাদের ইম্পোর্ট ভলিউমও বাড়ছে, তখন আমরা হয়তো একটা কম্পিটিটিভ রেট আমাদের ইনবাউন্ড আমরা পাবো, তখন আমাদের এক্সবাউন্ডের এটাকে আরও অনেক ভালোভাবে নেগোশিয়েট করতে পারবো। আমরা বাণিজ্যের এই সংকট খুব দ্রুতই পরিত্রাণ পেয়ে যাই ইনশাল্লাহ, এই কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
সব জল্পনা কল্পনার অবসান শেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। 22 এপ্রিল ঢাকায় জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পরই শুরু হবে ৬,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ। নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে ২৪,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগে ৯,০০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪.৫ মিটার গভীরতার এই কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বিশাল আকৃতির জাহাজ, কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সময় ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্প খরচ ২ দফায় বেড়ে এসে দাঁড়িয়েছে ২৪,৩৮১ কোটি টাকায়। আর প্রথম পর্যায়ে যে টার্মিনাল নির্মাণ হচ্ছে তার খরচ ধরা হয়েছে ৬,১৯৬ কোটি টাকা, যার পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টাওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে ২২ এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী ৪ বছরে ৪৬০ মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় ৬,১৯৭ কোটি টাকা, পুরোটাই হচ্ছে জায়গার অর্থায়নে। গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়িতে যেহেতু একটা এনার্জি হাব হবে, ওইটাও আমাদের অনেক সহায়ক ভূমিকা রাখবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নির্ধারিত সময় ২০২৯ সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটার অনেক কিছু বাইরে আগে তৈরি করা হবে এবং এইখানে এনে বসানো হবে। প্রতিটি জাহাজের কন্টেনার ধারণ সক্ষমতা থাকবে ৮ থেকে ৯,০০০। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। দেশের ট্রেডের মধ্যে এবং বড় একটা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। ২০২৯ সালের মধ্যে ১১ লাখ এবং ২০৪১ সালে ২৬ লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরাসরি যাচ্ছি সেখানে। ১৯ জন, মারমা ১৫ জন, লুসাইড ৭ জন, বোম ৭ জন, খিয়াম ৬ জন, চাকমা ২৫ জন, ত্রিপুরা ৫ জন, তঞ্চঙ্গা ১০ জন, পানখোয়া ১৬ জন, রাজওয়াড় ১১ জন, সাঁওতাল দাসাই ১৬ জন, মাহালি ১৭ জন, কোল ১০ জন, মালপাহাড়িয়া ১৫ জন। সাঁওতাল ১৫ জন, মাহাতো ১৫ জন, ওরাও ১৫ জন। বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঈদের ছুটি শেষ হলেও সৈকত নগরী কক্সবাজারে এখনও পর্যটকের ভিড়। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার সমুদ্র সৈকত, এই সৈকতে সাপ্তাহিক ছুটির দিন হলেই বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। আজকেও আমরা দেখছি বিপুল সংখ্যক পর্যটক। তবে গত কয়েকদিনের যে গরমের যে তীব্রতা, সেটি আজকে এক পশলা বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে এই সময়টাতে আসলে এখানে বালিয়াড়িতে দৌড়াদৌড়ি করা বা যে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়তো, যেহেতু গত কয়েকদিন ধরে তীব্র রোদ অনুভূত হচ্ছিল। কিন্তু আজকে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তির মধ্যে পর্যটকরা ঘুরছেন। আমরা লক্ষ্য করছি যারা পর্যটকরা এসেছেন তারা সবাই সমুদ্রে নেমে পড়েছেন এবং নোনা জলে যে ঢেউয়ের যে তীব্রতা, সেই তীব্রতাকে ডিঙিয়ে তারা
আনন্দ করছে। তবে যে বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত যে পর্যটক রয়েছে তাদেরকে আসলে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। লাইফগার্ড কর্মীরা যেহেতু বলছেন যে গত 3 মাস আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, কিন্তু এখন গরম এবং বর্ষা মৌসুমকে সামনে রেখে কিন্তু যে সাগরের যে ঢেউয়ের তীব্রতা সেটি বেড়েছে, যার কারণে বাতাসও বেড়েছে, যার কারণে পর্যটকদের নিরাপত্তা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা বলছে যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে তারা সব জায়গায় নিরাপত্তা জোরদার করেছে। তবে আরেকটা বিষয় বলতে হয় যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু সমুদ্র সৈকত এলাকায় যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে 500, সব জায়গায় ব্যবসাটা চাঙ্গা বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। শেষ কার্যদিবসে লেনদেনে কিছুটা উত্থান হলেও গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে কমেছে সূচক ও বাজার মূলধন। তবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক সহ অধিকাংশ খাতই। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে মোট 540 কোটি 16 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল 527 কোটি 18 লাখ টাকা। যদিও সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন কমেছে 2222 কোটি টাকা আর মূল্যসূচক কমেছে 13.92 পয়েন্ট। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সপ্তাহ জুড়ে আর্থিক প্রতিষ্ঠান ও ভ্রমণ খাত ছাড়া সব খাতের দৈনিক গড় লেনদেন বেড়েছে। সপ্তাহ ব্যবধানে ব্যাংক খাতের লেনদেন বেড়েছে 5%। এদিকে দর বৃদ্ধিতে শীর্ষ 5 প্রতিষ্ঠান হল হেইডেলবার্গ আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড 1। দর হারানোতে শীর্ষ 5 প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিউল্যান্ড ক্লথিংস, এস আলম কোল্ড রোল, সোনারগাঁও টেক্সটাইল, বিচ হ্যাচারি ও ফুয়াং ফুড লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে মুরগির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। তবে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। এই মুহূর্তে কারণ বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ, আর সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় বরাবরের মতোই আজ ক্রেতা সমাগম কিন্তু বেশ কিছুটা বেশি। আমি এখন আছি রাজধানীর কারণ বাজারে। বাজারের বর্তমান পরিস্থিতি যদি বলতে চাই তবে কয়েকটি পণ্যের দাম ছাড়া কিন্তু বেশ সন্তোষজনক রয়েছে বাজার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সবজির বাজারে। সবজির বাজার নিয়ে কিন্তু বেশ মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা, তারা বলছেন বেশ সহনীয় পর্যায়ে রয়েছে দাম, তারা কিনতে পারছেন। তবে কিছু কিছু সবজি কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি বলছেন অনেকে। বিক্রেতারাও বলছেন রমজানের তুলনায় কিছুটা বেড়েছে সবজির দাম, তবে সেই সবজিগুলো কিন্তু মৌসুম শেষ হবার কারণেই দাম বেড়েছে বলে তারা জানিয়েছেন। তবে ক্রেতারা বলছেন এমন দাম যদি সারা বছর থাকে তবে বেশ ভালো হয় তাদের জন্য। তবে বেশ কিছুটা, তবে কিন্তু 5 থেকে 10 টাকা কেজিতে বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়া আগের মতোই স্থিতিশীল আছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, নতুন করে কিন্তু দাম বাড়েনি কোনো পণ্যের। তবে বিক্রেতারা বলছেন বাড়তে পারে তেলের দাম, লিটারে 12 টাকা বাড়ার কথা কিন্তু তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তেমন কোনো নির্দেশনা না থাকায় ব্যবসায়ীরা কিন্তু আগের দামেই তেল বিক্রি করছেন। তবে এদিকে গেল সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 30 টাকা কমেছে মুরগির মাংসের দাম। ব্রয়লার মুরগির মাংস যেটা গেল সপ্তাহে ছিল 210 টাকা কেজি, এখন সেটা বিক্রি হচ্ছে 180 টাকায়। আগে ছিল সোনালী মুরগি ছিল আগে 300 টাকায়, সেটা এখন বিক্রি হচ্ছে 270 টাকায়। গরুর মাংসের দামও কিন্তু কমেছে। গরুর মাংস কিন্তু গেল সপ্তাহে বিক্রি হয়েছে 780 টাকা, এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হয়েছে 750 টাকা কেজিতে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুরের চাষিরা, কিন্তু তাদের চোখে মুখে নেই হাসি, কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর বেশ কম। কেউ মাটি খুঁড়ে তুলছেন পেঁয়াজ, কেউ বস্তা রাখছেন। ফরিদপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পেঁয়াজের সমারোহ। মাঠের পর মাঠ শুধুই ফসলটির আবাদ।
কিন্তু কৃষকের চোখে মুখে মলিন হাসি, কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর কম। বর্তমানে বাজারগুলোতে পাইকারি পেঁয়াজের দাম মন প্রতি 1100 থেকে 1300 টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে কম, পাশাপাশি দাম কম পাওয়ায় লোকসানের শঙ্কা রয়েছেন চাষিরা। গত বছর তো সিজনে 1 মন পেঁয়াজ বেশি ধরেন 2700, 2600, 2500, এবার ধরেন সর্বোচ্চ 1000, 1100 বাজার। কীটনাশকের দাম বেশি, সেই কারণে ফলনে কম, আমাদের সব মিলাই আর কি এবার লস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে আরও 5000 হেক্টর বেশি জমিতে আবাদ করেছেন। এবছর উৎপাদন হয়েছে 5,43,000 মেট্রিক টন পেঁয়াজ, যার বাজার মূল্য 2,500 কোটি টাকা। পেঁয়াজের উৎপাদন সামান্য কিছু কম হইলেও কিন্তু আমাদের যেহেতু এরিয়া বেশি, আমরা আশা করছি যে আমাদের টোটাল যে উৎপাদন, এই উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হবে। চলতি মৌসুমে জেলায় 40,913 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 2,403 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরির দাম 1,59,027 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,51,795 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম 1,07,344 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর 19 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। নতুন সহ চীনের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার এখন 145%। পাল্টা হিসেবে 84% শুল্ক আরোপ করেছে চীন। চলমান বাণিজ্য যুদ্ধ থামাতে চীনের সঙ্গে চুক্তি করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও তীব্র রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ। আগের 20% ফেন্টালিন সম্পর্কিত শুল্ক সহ চীনের ওপর মোট শুল্কের হার এখন 145%। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে দেশটির ওপর নতুনভাবে আরোপিত শুল্ক 125%। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে 84% শুল্ক বসিয়েছে চীন। এই বাণিজ্য যুদ্ধের মধ্যেই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সামনে এই আগ্রহ জানান তিনি। এদিকে চীন জানায় যুক্তরাষ্ট্র নিজেদের সুবিধার জন্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে এ নিয়ে সংলাপের দরজা এখনো খোলা বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু প্রয়োজনে শেষ পর্যন্ত লড়বে বলেও জানিয়ে দিয়েছে বেইজিং। দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপ বড় ধরনের চাপ সৃষ্টি করছে বৈশ্বিক বাণিজ্যে। বিশেষ করে মার্কিন শেয়ার বাজারে এর প্রভাব স্পষ্ট। বেকায়দায় পড়তে যাচ্ছে প্রযুক্তি খাত। বাজারে অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি অনিশ্চয়তা দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। কাকুলি আখতার, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা। বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি। বাণিজ্য বাধা এড়াতে আলোচনার পরামর্শ। অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। ফিরতে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। এবং ছুটির দিনে রাজধানীর বাজারে 20 থেকে 30 টাকা কমেছে মুরগির দাম। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর, চাল স্থিতিশীল থাকলেও চড়া মাছের দাম। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ে।